সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান কোর্সের নমুনায়ন এবং নমুনায়ন বিন্যাস এই বিষয়ের উপর আলোচনা করব। তো তোমরা যে যেখানে আছো না কেন, তোমাদের সবাইকে আজকের এই লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অর্থনীতি বিভাগের তোমরা হচ্ছে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ তোমাদের কোর্সটি হচ্ছে অর্থনীতির জন্য পরিসংখ্যান। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নমুনায়ন এবং নমুনায়ন বিন্যাস। এটা আমরা আলোচ্য বিষয় নমুনায়ন ও নমুনায়ন বিন্যাস। তো তোমরা যে যেখানে আছো, তোমাদের আশা করি সবাই ভালো আছো। আমি এর আগে একটি ক্লাস করেছিলাম তোমাদের সাথে এই নমুনায়ন এবং নমুনায়ন বিন্যাসের বিষয়টি নিয়ে। সেই ক্লাসে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তোমরা কমেন্টস করে তোমাদের কোন বিষয়গুলো, তোমাদের মনের বিষয়গুলো তোমরা খোলামেলাভাবে আমাকে জানিয়েছো। আমাকে আরেকটি ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করেছো। হ্যাঁ, আমাদের এটা কন্টিনিউয়াস কাজ, আমরা তোমাদের সাথেই আছি। তোমাদের যাতে উপকার হয় সেই উপকারটুকু করতে পারলেই আমাদের আসলে সার্থকতা। এই জন্য যদিও তোমরা দূরে, তোমাদেরকে এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের এটা ধরে নিতে হবে যে তোমরা অনুপস্থিত থেকেও আমাদের সাথে উপস্থিত আছো। যাই হোক, আমরা আমাদের আজকের এটা হচ্ছে আমার অর্থনীতির জন্য পরিসংখ্যানের দ্বিতীয় লাইভ ক্লাস তোমাদের সাথে। এর আগে আমি তোমাদের প্রথম পার্টটি আলোচনা করেছি। সেখানে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, কিভাবে একটি নমুনা থেকে বা একটি সমগ্রক থেকে কিভাবে আমরা নমুনা নির্বাচন করি এবং সেখান থেকে পরিসংখ্যানিক সিদ্ধান্ত প্রয়োগ করে আমরা কিভাবে কতগুলো রেজাল্ট বের করি, সেই মৌলিক বিষয়গুলো নিয়ে এর আগে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তো আজকের যে আলোচনার বিষয়টি, সেটি আমি সেদিন তোমাদেরকে একটি অঙ্ক দিয়েছিলাম। তোমরা এই বিষয়টি খেয়াল করো। একক বিশিষ্ট সমগ্রকের তথ্যগুলো হলো 3, 7, 11 এবং
15। এই সমগ্রক হতে পূর্ণ স্থাপন না করে দুই একক বিশিষ্ট নমুনাগুলো বিবেচনা করে আমাদের 4 একক বিশিষ্ট সমগ্রকের তথ্যগুলো হলো 3, 7, 11 এবং 15। এই সমগ্রক হতে পূর্ণ স্থাপন না করে 2 একক বিশিষ্ট নমুনাগুলো বিবেচনা করে আমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। সমগ্রকের গড় 1 নম্বর প্রশ্ন হচ্ছে সমগ্রকের গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। আমি এই প্রশ্নটি গত ক্লাসে শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, তো এই প্রশ্নটির উত্তর আজকে শেষ করব। কারণ এটা সমাধান করার জন্য যেই তত্ত্বগুলো অর্থাৎ থিওরি বা বেসিক আইডিয়া লাগে সেগুলো আমি গত ক্লাসে ডেসক্রিপ্টলি অনেক বলেছি। তো আশা করি তোমরা সেগুলো আয়ত্ত নিয়ে আজকে এই লাইভ ক্লাসের সামনে বসেছো। আমি তোমাদেরকে এই জিনিসগুলো জিজ্ঞেস করব এবং তোমরা আশা করি খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসো, কারণ এই অঙ্কটি সলভ করার জন্য এগুলো লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো গড়ের নমুনায়ন বিন্যাসের গড় নির্ণয় করো। গড়ের নমুনায়ন বিন্যাসের গড় নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে নমুনায়ন বিন্যাসের গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক নির্ণয় করো। সাউন্ড ক্লিয়ার না হলে এবং কোনো ধরনের সমস্যা হলে তোমাদের দেখতে তোমরা কমেন্টস করে জানাও। আমি দেখে নিচ্ছি তোমরা কে কী কমেন্টস করতেছো। সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা আমাকে জানাবে। তো এখানে একটা জিনিস আমার জানা দরকার, সেটা হচ্ছে 4 একক বিশিষ্ট সমগ্রকের তত্ত্বগুলো। আমি সেদিন সমগ্রক নিয়ে তোমাদের সামনে অনেক কথা বলেছি, তোমরা জানো সমগ্রক কী জিনিস, নমুনা কি। এগুলো হচ্ছে পরিসংখ্যানের অঙ্ক করার জন্য আমার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমাকে জানতে হবে, না জেনে আমার বেশি বেশি পড়াশোনা করতে হবে, না বুঝলে সেটা আমাদের সাথে শেয়ার করতে হবে। আমাদের সাথে শেয়ার করলে এখন আসলে এই ডিজিটাল যুগে, অনলাইনের যুগে তোমরা বিভিন্নভাবে তথ্য জানতে পারো। তোমাদের তথ্যের ভাণ্ডার তোমরা সমৃদ্ধ করার অনেক সুযোগ আছে। তোমরা আমাদেরকে সরাসরি
ইনবক্স করতে পারো, মেইল করতে পারো। আমার মেইল নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, nurul.eco88@gmail.com। আমার এই মেইল নাম্বারে nurul.eco88@gmail.com তোমাদের একাডেমিক যে কোনো প্রবলেমের ব্যাপারে তোমরা আমাদেরকে মেইল করলে আমরা ইনশাল্লাহ কুইক রেসপন্স করার চেষ্টা করব। আমরা তোমাদের সাথে যত সম্ভব তোমাদের সাথে আমরা কানেক্টেড থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তাহলে আমরা সেদিন এটা 4 একক বিশিষ্ট সমগ্রকের ব্যাপারে আজকে আর বেশি বিস্তারিত বলবো না, শুধু এতটুকুই বুঝো এটা হচ্ছে একটি সেট, অনেকগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের তথ্যের একটি সেট। আমরা যে কোনো স্টাডি করতে গেলে বা গবেষণা করতে গেলে ওই একটি গবেষণা বা একটা স্টাডিতে যতগুলো আমরা তথ্য সংগ্রহ করি সেই ততগুলো তথ্যের সেটকে আমরা বলি কি সমগ্রক বা পপুলেশন বলি। সমগ্রক হচ্ছে এ সেট অফ এলিমেন্টস অফ ফিক্সড বা স্পেসিফাইড ক্যারেক্টার ইন এ স্টাডি। ইংলিশে লিখলাম, ইংলিশে জানলে জিনিসটা সহজ হয়। অর্থাৎ একটা স্টাডি করতে গেলে অথবা একটা গবেষণা করতে গেলে সেই গবেষণার মধ্যে যতগুলো এলিমেন্টস থাকবে তার একটি সেট। তুমি যদি একটি যে কোনো একটি বিষয় নিয়ে স্টাডি করতে চাও, সেখানে অনেকগুলো তথ্যের প্রয়োজন হবে। এই তথ্যের সেটকে সমগ্রক বলে। তাহলে এখানে এই যে 4 একক বিশিষ্ট একটি সমগ্রক, তার মানে এখানে কয়টা তথ্য আছে? 4টা তথ্য আছে, 3, 7, 11 এবং 15। তাহলে এখানে এই 4টা তথ্য নিয়ে একটি সমগ্রক, অর্থাৎ এখানে সমগ্রকের তথ্য হচ্ছে 4টা, 3, 7, 11 এবং 15। আর নমুনা হচ্ছে সাবসেট অফ কি পপুলেশন। যেহেতু সমগ্রকে আমরা ইংলিশে বলি পপুলেশন, অর্থাৎ পপুলেশনের একটা অংশকে, অর্থাৎ সমগ্রকের একটি অংশকে বলে নমুনা। যেমন আমি যদি এখান থেকে নেই 3 এবং 7, তাহলে এটা একটি নমুনা হয়ে যাবে। যেহেতু এখানে 4টা এলিমেন্ট আছে, 4টা তথ্য আছে, 4টা তথ্যের মধ্যে 2টো তথ্য নিয়ে, 3টা তথ্য নিয়ে, 4টা তথ্য নিয়েও কিন্তু একটি নমুনা করে। কিন্তু আমাদের নমুনার উদ্দেশ্য হচ্ছে আমার নমুনার মাধ্যমে একটি পপুলেশন থেকে, অর্থাৎ একটি সমগ্রক থেকে এক বা একাধিক নমুনা নিয়ে আমরা নমুনার যেই পরামিতিগুলো পাই, পরামিতি কী যেন? গড়, পরিমিত, ব্যবধান, এগুলো হচ্ছে পরামিতি। তো সমগ্রকেরও গড় থাকে, সমগ্রকেরও পরামিতি থাকে, নমুনারও গড় থাকে, নমুনারও পরামিতি থাকে। তো সমগ্রকের যেই গড় এবং পরামিতি, সেটা যতটুকু হয় সেটা তো একেবারে অ্যাকুরেট। অর্থাৎ আমি যদি 500 জন স্টুডেন্ট নিয়ে কাজ করি অথবা 500টা ডেটা নিয়ে কাজ করি, তাহলে সেটার যেই গড় হবে সেই গড়টার যাতে সঠিক প্রতিনিধিত্ব হয়, সেজন্য আমরা করি কি? নমুনার গড় নেই। তার মানে নমুনার মাধ্যমে আমরা সমগ্রকে এস্টিমেট করি, প্রাক্কলন করি। যেমন আমরা বলি যে নমুনার গড় এটাকে আমরা লিখি x বার, ঠিক না? আর সমগ্রকের গড়কে আমরা লিখি কি? মিউ লিখি না? তো আমরা নমুনার গড় দিয়ে
এই সমগ্রকের গড়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। এটাই নমুনার উদ্দেশ্য। কারণ সমগ্রকের অনেক লার্জ একটা ডাটা থাকে, সেই লার্জ ডাটা নিয়ে আমরা কাজ না করে আমরা ওখান থেকে কিছু অংশ নিয়ে একটা নমুনা নিয়ে এক বা একাধিক নমুনা নিয়ে সেই নমুনার যেই পরামিতিগুলো পাবো, অর্থাৎ নমুনার গড়, নমুনার পরিমিত ব্যবধান, নমুনার ভেদাঙ্ক, এইগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি সমগ্রকের গড়, সমগ্রকের পরিমিত ব্যবধান, সমগ্রকের ভেদাঙ্ক এগুলোকে আমরা এস্টিমেট করার চেষ্টা করি। এবং এই এস্টিমেটটা যত আমরা সঠিকভাবে করতে পারবো ততই আমার সমগ্রকে আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। যাই হোক, এগুলো এর আগের ক্লাসে আমি বলেছি, তা আজকে এগুলো নিয়ে আর বেশি করব না। আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করব। তোমরা দেখো, এখানে সমগ্রকের গড় এবং পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। আমি মনে হয় সমগ্রকের গড় এর আগে বের করে দিয়েছি, পরিমিত ব্যবধানটা আমি বের করিনি। আমি এগুলো মুছে ফেললাম প্রয়োজন অনুযায়ী। আমাদের মেইন যেই স্টেটমেন্ট, মেইন যে আমার বিবরণী, সেটা রেখে দিলাম। তাহলে আমার এখানে সমগ্রকের আকার কত? সমগ্রকের আকার, একটি সমগ্রকে যতগুলো তথ্য থাকে সেই তথ্যের সংখ্যাকে সমগ্রকের আকার বলে। তাহলে এখানে সমগ্রকের মধ্যে কয়টি তথ্য আছে? 1, 2, 3, 4টি তথ্য আছে। তার মানে সমগ্রকের আকার হচ্ছে 4। সমগ্রকের আকার হচ্ছে 4। এখানে উল্লেখও করে দেওয়া হয়েছে 4 একক বিশিষ্ট সমগ্রক। কিন্তু যদি এখানে এটা উল্লেখ করে নাও দেওয়া হয় তাহলেও আমরা এখান থেকে বুঝতে পারবো যে সমগ্রকের তথ্যগুলো দেওয়া আছে। এটা উল্লেখ যদি নাও করে, যে যদি দিত যে সমগ্রকের তথ্যগুলো হলো 3, 7, 11 এবং 15, এর মাধ্যমেও কিন্তু আমরা সমগ্রকের সাইজ অর্থাৎ পপুলেশন সাইজ বা আকার কিন্তু আমরা বুঝতে পারবো। কারণ হচ্ছে সমগ্রকে যতগুলো তথ্য দেওয়া থাকে এই সবগুলো তথ্যের সংখ্যাকে সমগ্রকের আকার বলে। সমগ্রকের আকার, এটাকে আমরা ক্যাপিটাল লেটারের যে এন, সেই এন দ্বারা আমরা চিহ্নিত করে থাকি। তাহলে এই এনের ভ্যালু হচ্ছে এখানে 4। সমগ্রকের আকার হচ্ছে 4। আর নমুনা বলছে এই সমগ্রক হতে পূর্ণ স্থাপন না করে, আচ্ছা পূর্ণ স্থাপন করে আমরা না করে এটা পরে লিখি। পূর্ণ স্থাপন করে 2 একক বিশিষ্ট নমুনাগুলো বিবেচনা করে আমরা নমুনা বের করব। তাহলে নমুনার আকার কত? এখানে নমুনার আকারকে আমরা হচ্ছে স্মল এন দ্বারা চিহ্নিত করি। এখানে তো উল্লেখ করে দেওয়া হয়েছে যে কয় একক বিশিষ্ট নমুনা নিতে হবে। 2 একক বিশিষ্ট নমুনা নেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে নমুনার আকার হচ্ছে 2। এবার আমরা হচ্ছে সমগ্রকের গড়, 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে আমাদেরকে। সমগ্রকের গড় সেটি হচ্ছে সমগ্রকের যতগুলো তথ্য আছে তার যোগফল বের করে সেটাকে যদি আমরা সমগ্রকের আকার দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কি পাই? সমগ্রকের গড়। অর্থাৎ সমগ্রকের গড়, 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সমগ্রকের গড়। সেটা হচ্ছে এই তথ্যগুলোকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করি। সমগ্রকের যেই তথ্যগুলো সেটাকে আমরা যদি এক্স দ্বারা চিহ্নিত করি তাহলে এই এক্সের ভ্যালুগুলো কত? 3, 7, 11 এবং 15। অর্থাৎ এই এক্স দ্বারা প্রত্যেকটা ভ্যালুকেই বোঝাবে। অর্থাৎ x = 3, x = 7, x = 11, x = 15। তাহলে আমরা যেহেতু এগুলা সব যোগ করব, এগুলা সব যোগ করার মানেই হচ্ছে এক্স, যতগুলো এক্স আছে ততগুলো এক্সকে যোগ করা। সেটাকে আমরা লিখি কি? সামেশন অফ এক্স ডিভাইডেড বাই, তাহলে এই
আমি যদি গড় বের করতে চাই, এটাকে গাণিতিক গড় বলে, এগুলোকে যোগ করে আমি হচ্ছে n দ্বারা ডিভাইড করব, ঠিক না? অর্থাৎ তথ্যগুলোর যোগফল ভাগ হচ্ছে তথ্যের সংখ্যা। এখানে তথ্যগুলো তাহলে যোগ কত, 3 যোগ 7 যোগ 11 যোগ 15 ভাগ হচ্ছে কত, n হচ্ছে, এখানে n এর ভ্যালু হচ্ছে 4, n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে কত আসে, 3, 7, 11 এবং 15, এটা যোগ করলে আসে 3 এ 6, 36 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা সমগ্রকের গড় পেলাম কত, 9। এবার আমরা হচ্ছে সমগ্রকের পরিমিত ব্যবধান বের করব না? সমগ্রকের পরিমিত ব্যবধান। তোমরা অনার্স প্রথম বর্ষে মৌলিক পরিসংখ্যান বইয়ে পড়েছ, এরপর যাদের ইন্টারে পরিসংখ্যান কোর্স ছিল, মানে এর পরিমিত এই টার্মগুলোর সাথে ইতিমধ্যে তোমরা কিন্তু পরিচিত হয়ে গেছো, জেনে গিয়েছো এই টার্মগুলো কি। তারপরও এই টার্মগুলো যেহেতু আমাদের কাছে বারবার আসে, এজন্য এগুলো সম্পর্কে আমাদের যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা শুধু এই অঙ্ক আয়ত্ত করার জন্য দুই একটি ফর্মুলা মুখস্থ করে যদি আমরা যাই, এটা কিন্তু আমাদের আসলে আমরা তৃপ্তিও পাবো না, আনন্দও পাবো না, বা আমাদের বাস্তব জীবনে কিন্তু এটা আসলে কোনো কাজেও আসবে না। এজন্য আমরা যেই বিষয়টি পড়ব সেই বিষয়টি যেন জেনে বুঝে আমরা যেন পড়াশোনা করি। তো যেহেতু এই বিষয়গুলো তোমরা এর আগে পড়েছো, তারপরেও আজকে আমি একটু টাচ দিয়ে যাব। পরিমিত ব্যবধান কি? আমরা পড়লাম যে পরিমিত ব্যবধান, এই তথ্য দেওয়া থাকলো, এই তথ্যগুলো থেকে এইভাবে এই সূত্র দিয়ে পরিমিত ব্যবধান বের করে, এইটুকু বের করলে আসলে আমাদের কাজ শেষ। আমরা তো আসলে এখানে কোনো অপারেশন করার জন্য আসি নাই যে আমার সামনে একটি দেহ দেওয়া আছে, এই দেহটা কাটা ছিঁড়া করে আমি করতে পারলেই হলো। কাটা ছিঁড়া করতে গিয়ে আমার এই ধারণাও রাখতে হবে যেন আমি কাটা ছিঁড়াটা বুঝে শুনে করি, যাতে আমি যেই অপারেশনটি করছি সেটি যেন সাকসেস হয়। এটাই আমাদের পড়াশোনার মূল উদ্দেশ্য। তাহলে আমরা যে এই যে থিওরিগুলো ব্যবহার করে, ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা যে এই পরিসংখ্যান বিদ্যা, অর্থনীতির জন্য যে পরিসংখ্যান এই কোর্সটি আয়ত্ত করার চেষ্টায় আছি, সেগুলো কিন্তু আমাদের ফলপ্রসূ করার জন্য এগুলো বুঝে শুনে করতে হবে। কারণ আমরা যদি এগুলো না বুঝে করি, তাহলে আমরা কিন্তু আমাদের যখন বাস্তব জীবনে আমরা যাব, আমরা যখন বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে কাজ করব, আমরা যখন গবেষণার কাজে যাব, আমরা যখন কোনো স্টাডিতে যাব, তখন এগুলো দেখলে কিন্তু তখন আমাদের খারাপ লাগবে যে আসলে এই জিনিসগুলো আমরা বুঝে আসিনি। তো পরিমিত ব্যবধান, আমরা যে গড় বের করেছিলাম, সমগ্রকের গড় বের করেছিলাম একটা, না? সমগ্রকের গড় বের করেছিলাম 9। এইটার মানে কি? আমরা এই গড়কে গড় বলি বা মধ্যমা বলি অথবা মোট বলি, যেটাই বলি না কেন, এটা হচ্ছে আসলে এক সেট তথ্য দেওয়া থাকলে সেই তথ্যের কেন্দ্রীয় মান। এক সেট তথ্য দেওয়া থাকলে বা একটি সমগ্রকের অনেকগুলো তথ্য দেওয়া থাকলে সমগ্রকের গড় দ্বারা আমরা ওই সমগ্রকের কেন্দ্রীয় মান বুঝি, সেন্ট্রাল ভ্যালু বুঝি। সেন্ট্রাল ভ্যালু মানে হচ্ছে যেটা ওই ডাটা সেটকে রিপ্রেজেন্ট করে। আমি যদি বলি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি বা 55 কেজি, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে এটা মোটামুটি একটি অ্যাভারেজে সবার বয়স 50, অর্থাৎ এটা একটা কেন্দ্রীয় মান। এর চাইতে যারা দূরে আছে, অর্থাৎ এই অনার্স তৃতীয় বর্ষে যাদের বয়স, এটা একটা মধ্যম
ভ্যালু মানে মিডিয়াম ভ্যালু এর আশেপাশে যারা আছে কারো আমি এভারেজ যদি 50 হয়, দেখা গেছে কারো হতে পারে দেখা গেছে 52, 53, 54, 49, 48, কিন্তু এই কেন্দ্রীয় মানটা সব মানকে একটি রিপ্রেজেন্ট করে। আবার আমি যদি বলি যে গড় ওজন হচ্ছে 30 কেজি, তাহলে কিন্তু তুমি ধরে ফেলবা যে এটা আসলে অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট হতে পারে না, এটা সর্বোচ্চ কত হতে পারে, ক্লাস 5 বা 6 এরকম স্টুডেন্ট হতে পারে। তাহলে গড়ের মান, গড় বুঝলেই আমরা কিন্তু একটি জেনারেল আইডিয়া মানে সাধারণ একটা ধারণা করে ফেলি যে এই গড় দ্বারা এই গোষ্ঠীকে বোঝানো হচ্ছে বা এই ডাটা সেটকে বোঝানো হচ্ছে। কিন্তু তার মানে আমার এই গড়টা আমার রিলায়েবল হওয়া দরকার, গড়টা আমার গ্রহণযোগ্য হওয়া দরকার। এমন কোনো গড় হওয়া উচিত না যেই গড় ওই ডাটা সেটকে রিপ্রেজেন্ট করে না। দেখো এখানে গড়টা হচ্ছে কত 9, আর এখানে ইন্ডিভিজুয়াল ডাটাগুলো হচ্ছে 3, 7, 11 এবং 15। এই গড়ের কাছাকাছি কোন ভ্যালুগুলো আছে? এই গড়ের কাছাকাছি আছে দেখো 7 এবং 11। 7 এখানে 9-এর চেয়ে 2 কম আছে, আর 11-এর মধ্যে কিন্তু 2 বেশি আছে। এইটা মোটামুটি কাছের, অর্থাৎ এই 7 এবং 11কে এই 9 যতটা রিপ্রেজেন্ট করে রিলায়েবল, এই 3 কিন্তু অনেক দূরে, 9-এর চেয়ে 6 কম এখানে। আবার দেখো 15-এর মধ্যে কিন্তু 9-এর চেয়ে 6 বেশি। তাহলে এই 7 এবং 11 এই গড়কে যতটা রিপ্রেজেন্ট করে, এই 3 এবং 15 এই গড়কে কিন্তু ততটা রিপ্রেজেন্ট করে না। একটা ফার্মের মধ্যে বা একটা ফ্যাক্টরির মধ্যে ধরো 10 জন ওয়ার্কার কাজ করে, সেই 10 জন ওয়ার্কার যেই স্যালারি পায় ধরো 10,000, 12,000, 8,000, 9,000, এভাবে ধরো 10 জনে বিভিন্ন ধরনের স্যালারি পায়। তো এখন আমি যদি বলি যে ওই 10 জনের ওই ফ্যাক্টরিতে ওয়ার্কারদের গড় স্যালারি কত, এখন একজনই এসে বলল গড় স্যালারি হয়েছে 18,000, তাহলে কেমন হলো? এই গড় দ্বারা কি এই যে ডাটা সেটগুলো, এই ডাটা সেটগুলোকে সঠিকভাবে বোঝানো হচ্ছে? এই গড়টা কি এই ডাটা সেটকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করছে? অবশ্যই না, কারণ একজনের স্যালারি হচ্ছে 9,000 আর গড় স্যালারি হয়েছে 18,000। তাহলে দেখা গেছে গড়ের থেকে সে কত দূরে, গড়ের থেকে সে কতভাবে বৈষম্যের শিকার হচ্ছে। আবার দেখা গেছে এখানে হয়তো কেউ 30,000 টাকা স্যালারিও পাইতে পারে, কিন্তু এই 18,000 দিয়ে কি 30,000 বোঝাচ্ছে? দেখা গেছে একজনে এত কম পাচ্ছে, আবার একজনে এত বেশি পাচ্ছে, যার কারণে গড় দ্বারা কিন্তু আসল চেহারা বোঝা যাচ্ছে না। তাহলে গড় এমন একটি অ্যাকসেপ্টেবল ভ্যালু বা গ্রহণযোগ্য মান হতে হবে যেটা দ্বারা আমার কি করতে হবে, ওই ডাটা সেটকে পুরা রিপ্রেজেন্ট করে। সেইটা রিলায়েবল কি না, গড়টা রিলায়েবল কতটুকু গ্রহণযোগ্য, সেইটা পরিমাপ করার জন্য আমরা এই পরিসংখ্যানে যেই থিওরিটা বা যেই ফর্মুলাটা ব্যবহার করি সেটাই হচ্ছে পরিমিত ব্যবধান। অর্থাৎ পরিমিত ব্যবধান বের করলে আমরা বুঝতে পারবো যে আসলে যেই গড় নিয়ে বা যেই কেন্দ্রীয় মান নিয়ে আমরা কাজ করছি সেই কেন্দ্রীয় মানটা আমাদের কতটুকু রিলায়েবল বা গ্রহণযোগ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে একটা জিনিস খেয়াল করো, পরিমিত ব্যবধান আমরা যখন বের করতে যাব আমাদের মাথায় থাকতে হবে, সূত্র কখনো মুখস্থ করা যাবে না, আমাদের মাথায় থাকতে হবে যে আমাদের যে গড় বের হবে সেই গড় থেকে আমাদের এই ইন্ডিভিজুয়াল যেই ভ্যালুগুলো, প্রত্যেকটা তথ্য ডিস্টেন্স কত, প্রত্যেকটা তথ্যের ডিস্টেন্স কত। তাহলে আমরা সমগ্রকের যেই গড়, সমগ্রকের সেই গড়কে আমরা বলছি মিউ, এটা হচ্ছে সমগ্রকের গড়। এখন এই গড় থেকে আমার যেই ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো আছে সেই আমি যদি বলতে চাই এখানে তো মিউয়ের মান কত 9, এখন 9-এর সাথে এক্সের যে একটা ভ্যালু 3, এইটার ডিস্টেন্স কত 6। তাহলে এটা আমরা কিভাবে বের করব?
আমরা যদি বের করতে চাই তখন আমরা বলি এক্স মাইনাস মিউ, এক্স মাইনাস মিউ। এখানে যেহেতু এক্সের ভ্যালু একটা না, এক্সের ভ্যালু অনেকগুলো, ঠিক না? 3, 7, 11, 15 আরও যদি সংখ্যা দেওয়া থাকে, এজন্য আমরা এক্সের সাবস্ক্রিপশন হিসেবে আমরা একটা আই বসাই এখানে, এটারে বলে সাবস্ক্রিপ্ট। এই এক্স আই মানে হচ্ছে, তার মানে হচ্ছে এই আইয়ের ভ্যালু কত হতে পারে। এখানে 4টা তথ্য দেওয়া আছে, এখানে আই দিয়ে প্রথম তথ্যটাও বোঝাতে 1, 2, 3, 4 এভাবে যদি আরও দেওয়া থাকতো, অর্থাৎ এই 1 দিয়ে বোঝাবে 3কে বোঝাবে, ঠিক না? অর্থাৎ আইয়ের ভ্যালু 2, অর্থাৎ আই যখন 1 হয়ে যাবে তখন এটা বোঝাবে x1, আই যখন 2 হয়ে যাবে তখন এটা বোঝাবে x2, আই যখন 3 হয়ে যাবে তখন এটা বোঝাবে x3, আই যখন 4 হয়ে যাবে তখন এটা বোঝাবে x4। তাহলে x1 অর্থাৎ এক্সের যেই ভ্যালুগুলো আছে সেখানে 1 নম্বর তথ্যটা কোনটা? 3। এক্সের যেই ভ্যালুগুলো আছে ওখানে, সেখানে 2 নম্বর ডাটা 7, 3 নম্বর ডাটা 11, 4 নম্বর ডাটা 15। তাহলে আমি যখন বললাম যে এক্স আই মাইনাস মিউ, তার মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিগত, প্রত্যেকটা আলাদা আলাদা একক থেকে সমগ্রকের প্রতিটি একক থেকে সমগ্রকের গড়ের দূরত্ব, এটার মানে হচ্ছে সমগ্রকের প্রতিটি একক থেকে সমগ্রকের গড়ের বিচ্যুতি বা দূরত্ব। এইটাকেই তো আমরা বলি, কি বলি? এইটাকে আমরা বলি ব্যবধান বলি, ঠিক না? গড় ব্যবধান, গড় ব্যবধান। এটাকে আমরা আরও বলি বিচ্যুতি বলি, ঠিক না? অথবা আমরা বিস্তার বলি, কি বলি? বিস্তার বলি, যেটাকে আমরা ইংলিশে বলি কি? ডিসপারশন বলি, ঠিক না? ডিসপারশন, অথবা বলি ভ্যারিয়েন্স, অনেক নামেই আমরা বলতে পারি। অর্থাৎ এই ভ্যারিয়েন্স বা ডিসপারশন বা বিচ্যুতি বা বিস্তার, এইটা বোঝায় যে সমগ্রকের প্রতিটি একক, এই এক্স দ্বারা তো সমগ্রকের এককগুলো বোঝায়, সমগ্রকের প্রতিটি একক থেকে সমগ্রকের গড়ের যেই ব্যবধান সেটা হচ্ছে বিচ্যুতি। এটা দ্বারা আমি বুঝবো যে গড় থেকে অন্য অন্য তথ্যগুলোর দূরত্ব কতটুকু। যদি বেশি দূরত্ব হয় তাহলে আমি বুঝবো যে এই ডাটাটা বা এই সমগ্রকের এই এককটা গড়ের সাথে অতটা সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে এই বিচ্যুতিগুলো তো আমরা কি করি? সবগুলোর বের করি, ঠিক না? সবগুলোর বিচ্যুতি বের করি। এই জন্য আমরা এখানে কি করি? একটা সামেশন দিয়ে দিই। কারণ আমি তো গড়ের থেকে 9, 9, 9, 9, অর্থাৎ আমি সবগুলো তথ্য থেকে প্রতিটি একক থেকে আমি গড়টা বাদ দেব। তাহলে এই সবগুলো এখানে একটা ব্যবধান হবে, এখানে একটা ব্যবধান হবে, এখানে একটা ব্যবধান হবে, মোট 4টা ব্যবধান হবে না? 4টা ডিফারেন্স আমরা বের করব। তাহলে সবগুলো ডিফারেন্সকে আমরা যোগ করি, সবগুলো ডিফারেন্সকে আমরা যোগ করি, এই জন্য এটা হচ্ছে সামেশন। এখন কথা আছে, কথা হচ্ছে এই সবগুলো জিনিস যদি আমরা যোগ করি, দেখো এখানে কি হয়? এখানে হয় -6, ঠিক না? এখানে হয় -2, এখানে হয়তো দেখা যাচ্ছে না, আমি একটু এটা এই সাইডে লিখি। এক্সের ভ্যালুগুলো হচ্ছে 3, 7, 9, আর এক্সের ভ্যালুগুলো 3, 7, 11 না, 11, 15। এইটার থেকে আমরা যদি বের করতে চাই এক্স মাইনাস মিউ, তাহলে কি হবে? 3 - 9, 3 - 7 - 9, 7 - 9, 11 - 9, 15 - 9। তাহলে কি হবে? এখানে হবে -6 -2 = +2 = কত? +6। তাহলে একটা জিনিস দেখো,
সেটা হচ্ছে এই প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে কিন্তু এখানে আসবে 0, অর্থাৎ +6 -6 +2 -2, অর্থাৎ এটা কি সামেশন অফ x মাইনাস মিউ ইজ ইকুয়াল টু কত 0। সামেশন অফ x মাইনাস মিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে 0 মানে 0-র অর্থ হচ্ছে যে আসলে এই তথ্যগুলোর মধ্যে সমগ্রকের তথ্যের মধ্যে আর গড়ের মধ্যে কোনো ব্যবধান নেই, পার্থক্য নেই। আসলে তো ব্যবধান আছে, একটার ব্যবধান হচ্ছে 3, আর একটা হচ্ছে অর্থাৎ 9-এর সাথে আমরা যে গড় বের করলাম 9, সেটার সাথে এইটার অনেক ব্যবধান আছে, এটার প্রত্যেকটার ব্যবধান আছে, কিন্তু এখানে ব্যবধান সবগুলো ব্যবধান দেখাচ্ছে 0। তাহলে এটা কি গ্রহণযোগ্য হলো? গ্রহণযোগ্য হলো না। এই জন্য আমরা করে কি স্কোয়ার বের করি। কী বের করি? স্কোয়ার দেই, ঠিক না? কারণ এই জন্য আমরা হচ্ছে যে ডিফারেন্সটা বের হয়, সেই ডিফারেন্সটার আমরা কি করি? স্কোয়ার করি। তোমাদের কি এখান থেকে দেখা যাচ্ছে? আমি যা লিখতেছি সবগুলো দেখা যাচ্ছে? অনেক তথ্য দেখা যাচ্ছে না, যাই হোক। আরও তাহলে কি বললাম? আমরা পরিমিত ব্যবধান যখন বের করব তখন হচ্ছে সামেশন অফ x মাইনাস মিউ, এটা আমরা স্কোয়ার দেব। কারণ স্কোয়ার যদি না দেই তাহলে এই যে ব্যবধানগুলো বের করলে প্লাস মাইনাস করলে 0 হয়ে যায়। এখন তার মানে এটার মানে হচ্ছে কি সমগ্রকের প্রতিটি একক থেকে সমগ্রকের গড় ব্যবধান বাদ দেওয়ার পরে যেই ব্যবধান পাওয়া যায় সেটার বর্গের সমষ্টিকে সমগ্রকের মোট সংখ্যা দ্বারা, এটা কি সমগ্রকের সাইজ, সমগ্রকের আকার, তার মানে সমগ্রকের প্রতিটি একক থেকে সমগ্রকের গড় বাদ দিলে যেই ব্যবধান পাওয়া যায় সেই ব্যবধানের বর্গের সমষ্টিকে তার সমগ্রকের সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভ্যারিয়েন্স বলে, ভ্যারিয়েন্স বলি বা ভেদাঙ্ক বলি আমরা, ঠিক না? ভেদাঙ্ক বলি। এবং এইটাকে আমরা চিহ্নিত করি কি দ্বারা? সিগমা স্কোয়ার। কি দ্বারা? সিগমা স্কোয়ার। এবার এটা হচ্ছে কিন্তু কি ভ্যারিয়েন্স বা বিচ্যুতি কিন্তু আমাদের বের হয়ে গেল। আমরা যে বিস্তার বের করিস মানে সমগ্রকের যে বিস্তার সেটা কিন্তু বের হয়ে গেল। আর পরিমিত ব্যবধান যদি আমরা বের করতে চাই এই ভ্যালুটা অনেকটা বড় হয়, এই জন্য এইটাকে আরও যদি সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে চাই, অর্থাৎ ভ্যারিয়েন্সের মাধ্যমেও সমগ্রকের বিস্তার বের করা যায়, অর্থাৎ এটার মাধ্যমেও সমগ্রকের বিস্তার বের করা যায়, আবার পরিমিত ব্যবধানের মাধ্যমে আরও সুন্দরভাবে বিস্তার বের করা যায়। তো পরিমিত ব্যবধানটা হচ্ছে এই ভেদাঙ্কে হচ্ছে সিগমা স্কোয়ার মানে এটা। তো এইটার যদি আমি স্কোয়ার রুট দেই, অর্থাৎ পরিমিত ব্যবধান ইজ ইকুয়াল টু কি? পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা স্কোয়ার, এইটার হচ্ছে স্কোয়ার রুট। সিগমা স্কোয়ার তো হচ্ছে ভেদাঙ্ক, কিন্তু পরিমিত ব্যবধান হচ্ছে এই ভেদাঙ্কের স্কোয়ার রুট। তার মানে হচ্ছে এই সিগমা স্কোয়ার হচ্ছে এই সূত্রটা, তার মানে এইটার যদি আমি স্কোয়ার রুট দেই তাহলে আমার পরিমিত ব্যবধানের সূত্র বের হয়ে যাবে, অর্থাৎ সামেশন অফ xi মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। তাহলে আমার সূত্র মুখস্থ যেন আমরা না করি এবং সূত্রটা যেন আয়ত্ত করি আমরা বুঝে। তার মানে হচ্ছে পরিমিত ব্যবধান হচ্ছে ভেদাঙ্কের স্কোয়ার রুট, আর ভেদাঙ্ক হচ্ছে সমগ্রকের প্রতিটি একক থেকে সমগ্রকের গড়ের যে ব্যবধান সেটার বর্গের সমষ্টিকে সমগ্রকের আকার বা সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় তার স্কোয়ার রুট। তাহলে আমরা এই সূত্র দিয়ে এখন
সমগ্রকের পরিমিত ব্যবধান বের করব, মনে আছে? এক নম্বরে আরেকটা অংশ ছিল পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান সেটা হচ্ছে কি সিগমা, কারণ সিগমা স্কোয়ারে যখন স্কোয়ার রুট দিবা তখন এইটা আর এইটা তো কাটাকাটি যায়, এজন্য পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা। সিগমা ইজ ইকাল টু স্কোয়ার রুট সামেশন অফ এক্স আই মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তার মানে আমরা এখন এই সমগ্রকের যে প্রতিটি একক, এখানে 4টা একক আছে, সমগ্রকের 4টা একক 3, 7, 11, 15। তাহলে এই প্রতিটি একক থেকে আমি সমগ্রকের গড় আমি অলরেডি পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে 9। তার মানে তাহলে আমি যদি এখানে 1 ধরি তাহলে x1 ধরি তাহলে 3 বোঝাবে, তার মানে 3 মাইনাস এই মিউ হচ্ছে 9, এই একটা। এটার হচ্ছে হোল স্কোয়ার। এখানে যেহেতু সাম দেওয়া আছে আমি প্রত্যেকটা আলাদা আলাদা যোগ করে নিলেই সাম হয়ে যাবে। এবার হচ্ছে 7 মাইনাস 9, কারণ আমি এক্স আই দিয়েছি, তো আমি যখন x1 এখন প্রত্যেকটা তথ্য থেকে আমি গড় বাদ দিব, গড় বাদ দিয়ে তার স্কোয়ার করব, তাহলে আমি এই সামেশন অফ এক্স আই মাইনাস কি এক্স আই মাইনাস মিউ হোল স্কোয়ার এটা পেয়ে যাব। উপরের অংশটা করতেছি। তৃতীয় তথ্য হচ্ছে 11 মাইনাস 9, তার হলো স্কোয়ার। চতুর্থ তথ্য হচ্ছে 15 মাইনাস 9 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি এই যে এন হচ্ছে এখানে 4, তার হচ্ছে স্কোয়ার রুট। তাহলে এগুলা কত আসে? 3 মাইনাস 9 মাইনাস 6, এটা করলে মাইনাস 6 হয়, ঠিক না? এটা আমি আর লিখলাম না। তো মাইনাস 6-এর স্কোয়ার করলে কত হয়? 6-এর স্কোয়ার হচ্ছে 36। এখানে কত হয়? মাইনাস 2 থাকে, এটার স্কোয়ার করলে হচ্ছে 4। এখানে কত হয়? 11 মাইনাস 9, তার মানে 2 স্কোয়ার হচ্ছে 4। এখানে কত হয়? 15 মাইনাস 9, 6-এর স্কোয়ার হয় 36 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে কত হয়? 72, 36, 36, 72, 72 আর 8, 80, ভাগ হচ্ছে 4। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটার সাথে স্কোয়ার রুট আছে, এখানে প্রত্যেকটার সাথে স্কোয়ার রুট আছে। তাহলে এখানে ভাগ করলে কত হয়? 4 কুড়ি 80 হয় না? তাহলে 20-এর স্কোয়ার বের করতে হবে এখন। তাহলে 20-এর বর্গমূল বের করলে কত হয়? এটারে আমরা ভাগতে পারি 4 গুণন 5, ঠিক না? তাহলে 2 রুট 5 পরিমিত ব্যবধান বের হয়ে গেল। ঠিক আছে, এখন এই রুট 5-এর মান বের করে 2 দ্বারা গুণ করলেই কিন্তু আমরা কি করব? এই যে পরিমিত ব্যবধান পেয়ে গেলাম। তাহলে সিস্টেমটা জানা গেল। সিস্টেমটা হচ্ছে আমি সমগ্রক থেকে সমগ্রকের প্রতিটি একক থেকে সমগ্রকের গড় বাদ দিয়ে এগুলোর সামেশন করব। এই সাম মানি হচ্ছে সবগুলোর যোগফল নিব, যোগফল নিয়ে এখানে বসিয়ে যোগফল করে যথারীতি বের করে এরপর স্কোয়ার রুট নিলে আমার যেই ভ্যালু বের হবে সেটি হচ্ছে সমগ্রকের পরিমিত ব্যবধান। এই সূত্র যেন আমরা না ভুলি। তাহলে এখন এই যে সিগমার ভ্যালু বের হলো 2 রুট 5, এটা দ্বারা কি বোঝায়? 4 পয়েন্ট সামথিং বের হবে, হয়তো 4.47 এই ভ্যালুটা হয়তো বের হবে। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে সমগ্রকের যেই গড় আমরা বের করেছি 9,
সমগ্রকের যেই গড় বের করেছি আমরা 9, সেই 9-এর থেকে প্রতিটি সমগ্রকের প্রতিটি একক গড়ে এত দূরে আছে, গড়ে এতটুকু ডিস্টেন্সে আছে। তার মানে গড় যদি হয় 9 আর প্রতিটি একক যদি গড়ে এতটুকু প্রায় অর্ধেকের মতো দূরত্ব বজায় রাখছে, তাহলে কিন্তু আমার এটাকে ভালো রিপ্রেজেন্ট করছে না। কারণ এইটা যত কম হবে, এটা যদি শূন্যের কাছাকাছি চলে যায়, যদি এটা হয়তো 0.96 হইতো বা 0.5, তার মানে হচ্ছে এই সমগ্রকের প্রতিটি তথ্যগুলো সমগ্রকের গড়ের খুব কাছাকাছি, তার মানে গড়টা খুবই রিলায়েবল। আর এইটার ভ্যালু যত বড় হবে, তার মানে সমগ্রকের প্রতিটি তথ্যগুলো সমগ্রকের গড় থেকে দূরে অবস্থান করছে, অর্থাৎ গড়ের সাথে তার তথ্যের কোনো সামঞ্জস্য নাই। অর্থাৎ এইটা যত বড় হবে, গড়টা তত বেশি রিলায়েবল বা গ্রহণযোগ্য না। এইটুকু আমরা জেনে রাখি, ঠিক আছে। আসলে সময়, যেহেতু ডেসক্রিপটিভ আলোচনা করতে গেলে অনেক সময় বেশি প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে গড়ের নমুনায়ন বিন্যাসের গড় নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে কি, গড়ের নমুনায়ন বিন্যাসের গড় নির্ণয় করো। তোমরা কে কী কমেন্টস করছো, তোমাদের কোনো সমস্যাগুলো একটু দেখা যাক। তোমরা আশা করি উপভোগ করতেছো লাইভটি। আচ্ছা, আমরা এরপরে 2 নম্বর যে আমাদের কোশ্চেন ছিল যে গড়ের নমুনায়ন বিন্যাসের গড় নির্ণয় করতে হবে। এখন আমাদের প্রশ্ন হলো, নমুনায়ন বিন্যাস কি? 2 নম্বর প্রশ্নের সমাধান করার আগে আমাদের জানতে হবে নমুনায়ন বিন্যাস কি। আমরা আগেই বলেছি যে আমরা নমুনা নেওয়ার কারণ হচ্ছে, নমুনা নির্বাচিত করার কারণ হচ্ছে আমরা যাতে সমগ্রক সম্পর্কে একটি ভালো ধারণা পাই। সেক্ষেত্রে এখন এখানে যে 4টি তথ্য দেওয়া আছে, 3, 7, 11 এবং 15, এই 4টা তথ্যের যে আমরা একটা গড় পেলাম, যে আমরা এই 4টা তথ্য নিয়ে আলোচনা না করে আমরা 2টা একক নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এই 4টা তথ্য সম্পর্কে আমি একটি মোটামুটি ধারণা পেয়ে যাব। এটাই তো আমাদের নমুনা নেওয়ার উদ্দেশ্য। কিন্তু এই সাইজটা যদি এইখানে 4টা একক না থেকে এখানে যদি তথ্যের সংখ্যা যদি 4000 হয়ে যেত, বা তথ্যের সংখ্যা যদি 50,000 হয়ে যেত, আজকে যদি আমাকে বলা হতো যে বাংলাদেশে 2 কোটি গরিব আছে, এই গরিবদের মাঝে আমি গড়ে কত কেজি করে চাল দিলে তারা উপকৃত হবে, 30 কেজি, 35 কেজি মাসে, নাকি 25 কেজি, তাহলে তো আমার 2 কোটি গরিব, আমার এখানে সমগ্রকের আকার হতো 2 কোটি। তাহলে আমি 2 কোটি তথ্য সংগ্রহ করা তাদের কাছে গিয়ে, এটা কিন্তু খুবই তখন আমাদের জন্য টাফ হয়ে যেত এবং সময় সাপেক্ষ হতো, আমাদের খরচও বেশি পড়তো। কাজেই আমাদের যখন আমরা নমুনা নিব, তখন আমাদের বুঝতে হবে যে আমি বিশাল একটি ডাটা সেট নিয়ে কাজ না করে ওই ডাটা সেটের একটি অংশ নিয়ে কাজ করে, আমি ওই বিশাল ডাটা সেটের নিয়ে কাজ করলে যে সিদ্ধান্তে আসতাম, এই একটি অংশ নিয়ে কাজ করেও আমি ওই সিদ্ধান্তের একেবারে অ্যাকুরেট হতে না পারলেও কাছাকাছি যাবে। এজন্য নমুনাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ অব দ্য পপুলেশন, অর্থাৎ সমগ্রকের প্রতিনিধিত্বকারী। নমুনাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ অব দ্য পপুলেশন। পপুলেশন মানে সমগ্রক, অর্থাৎ নমুনা হচ্ছে সমগ্রকের প্রতিনিধিত্বকারী। তাহলে আমাকে এখানে মানে এই 4টি তথ্য থেকে আমাকে দুইটা একক নিয়ে আমাকে একটা নমুনা করতে হবে।
সেটা পুনঃস্থাপন করে তাহলে আমি কিন্তু এটা আগে বলেছিলাম যে আমরা যদি পুনঃস্থাপন করি তাহলে সিস্টেমটা কিভাবে বের করতে হয়, কয়টা নমুনা হবে। তাহলে আমার পুনঃস্থাপন যদি করি, পুনঃস্থাপন পদ্ধতিতে নমুনার সংখ্যা কয়টা হবে। পুনঃস্থাপন মানে হচ্ছে আমি প্রথমে যদি 3 এবং 11 যেহেতু 2 একক বিশিষ্ট আমি 2টা সংখ্যা নিতে পারবো একটা নমুনায়, তার মানে 3 এবং 11 যদি আমি নেই, পরের বারও কিন্তু আমি আবার এদেরকে রিপ্লেস করে দেব, অর্থাৎ সবসময় আমার 4টা ডাটা থেকে 2টা নিতে হবে। এটা হচ্ছে পুনঃস্থাপন করে। আর পুনঃস্থাপন না করে হচ্ছে আমি যদি একবার 3 এবং 11কে উঠিয়ে ফেলি, তখন আর আমার ওখান থেকে 3 আর 11কে আবার না নিয়ে ওখানে আর ফেরত দেওয়া যাবে না, তখন শুধু 7 এবং 15 থাকবে। তাহলে এই পুনঃস্থাপন পদ্ধতিতে নমুনার সংখ্যা বের করার পদ্ধতি হচ্ছে কি, n টু দি পাওয়ার স্মল n। এই n হচ্ছে কি সমগ্রকের সংখ্যা, সমগ্রকের আকার। আর এই n হচ্ছে সমগ্রকের আকার বা সাইজ, সমগ্রকের আকার বা সাইজ। আর এই স্মল n হচ্ছে নমুনার আকার বা সাইজ। তাহলে এখানে n লার্জ n মানে হচ্ছে সমগ্রকের আকার কত 4, আর স্মল n মানে সমগ্রকের আকার কত 2। তাহলে আমার মোট নমুনা কয়টা হবে, 4 স্কোয়ার = 16টা। অর্থাৎ এই 4টি তথ্য থেকে আমি 2 একক করে যদি নেই তাহলে 16টা নমুনা আমি নিতে পারবো। কয়টা, 16টা নমুনা আমি নিতে পারবো। দেখা যাক। তাহলে প্রথম নমুনা কি, আমার যেহেতু 2 একক করে নিতে পারবো, 3, 7 এই একটা নমুনা নেওয়া হচ্ছে। যেহেতু আমার 2 একক, এই একটা তার মানে 2টা একক হয়ে গেল, আমার একটা নমুনা নেওয়া হয়ে গেল। এরপরে কি 3-র সাথে কি নেওয়া যায়, 11, ঠিক না। এরপরে 3-র সাথে কি নেওয়া যায়, 15। এরপরে 7-এর সাথে কি নেওয়া যায়, 11। থ্রি 7, 3 11, 3 15, এরপরে হচ্ছে 7। তাহলে কি তোমরা বের করো। এখানে একটা বাদ পড়ে গেছে, 3 3, 3 7, 3 11, 3 15। এবার হচ্ছে 7 3, 7 11, 7 15, আর একটা হচ্ছে কি 7 7। এবার আবার 11 দ্বারা 11 3, 11 7, 11 11, 11 15। এবার হচ্ছে 15 দ্বারা 3 15 বা 15 3 যেটাই বলো, 15 7, 15 11, 15 15। তাহলে মোট কয়টা নমুনা নেওয়া হলো। এটা হচ্ছে পুনঃস্থাপন পদ্ধতি। পুনঃস্থাপন পদ্ধতিতে নিলে একটা নমুনার মধ্যে একটা নমুনা রিপিটও হতে পারে। অর্থাৎ যেমন দেখা গেছে এখানে কত 15 7, এই 15 7 অন্য জায়গায়ও থাকতে পারে, ঠিক আছে। মানে 7 15 আসে না, এই যে 7 15, হয়তো সিকোয়েন্সটা এদিক ওদিক হয়েছে কিন্তু
দুইটা ইউনিটেই কিন্তু এক, এখানেও 7 এখানেও 15 আর এখানে 15 এখানে 7। কিন্তু যদি আমি পুনঃস্থাপন পদ্ধতি না করি, এটাও শিখে নাও বারবার, যেহেতু সময় পাওয়া যাচ্ছে না। পুনঃস্থাপন পদ্ধতি যদি না করি তখন সূত্রটা হবে NCN। এটা হচ্ছে পুনঃস্থাপন পদ্ধতি যদি না করি তখন এখানে হবে n ফ্যাক্টোরিয়াল n লার্জ n মাইনাস স্মল n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n এর ভ্যালু কত? 4 ফ্যাক্টোরিয়াল, n এর ভ্যালু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস n তার মানে 2, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কি হয়, তোমরা তো ফ্যাক্টোরিয়াল সিম্পলিফাই করতে পারো। এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখানে 2 মানে হচ্ছে 2 এর পরে ইন্টু 1 হবে, ওটা দিলাম না আমি আর, 2, তাই না? তাহলে এটা ক্রস দিলাম আমি, 2 দুগুণে 4, 3 দুগুণি 6। তার মানে আমি যদি পুনঃস্থাপন না করি তাহলে আমার নমুনার সংখ্যা হবে মাত্র 6টা, আর যদি পুনঃস্থাপন করি তাহলে আমার নমুনার সংখ্যা হবে কয়টা? 16টা। তার মানে পুনঃস্থাপন না করলে আমার নমুনার সংখ্যা হবে 6টা। তাহলে পুনঃস্থাপন না করে নমুনা n = তাহলে কত হবে? 6টা, ঠিক না? তাহলে সেই 6টা কি? একটা হচ্ছে 3 7, এ একটা না, 3 11, এ একটা, 3 15, এ একটা, আর একটা কি 7 11, এ একটা, আর একটা হচ্ছে 7 15, এ একটা, আর একটা কি 11 15। আর নেওয়া যায়? অর্থাৎ এবার কিন্তু আমি পুনঃস্থাপন করি নাই, 1 2 3 4 5 6, এখন কিন্তু আর নেওয়া যায় না। এই পদ্ধতি আর ওই এখানে একটা জিনিস খেয়াল করা যায়, একই জিনিস কিন্তু একটা নমুনার মধ্যে যেই দুইটা একক আছে এই দুইটা কিন্তু আর রিপিট হবে না। দেখো 3 7 কিন্তু কোথাও নাই, 3 7 আছে আর কোথাও নাই, বাস 3 7 অথবা 7 3 আছে নাই। এটা হচ্ছে পুনঃস্থাপন না করে 3 15, এইটা একটাই নমুনা, এরকম আর 15 3 বা 3 15 আর কিন্তু হবে না। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন আমাদের বের করতে হবে, সময় চলে যাচ্ছে, এখন আমাদের বের করতে হবে কি? নমুনায়ন বিন্যাসের গড়ের নমুনা। এখন আমরা যেই 16টা নমুনা পেলাম, 16টা যেই নমুনা পেলাম সেই নমুনাগুলো তোমরা লিখেছো না? অর্থাৎ 3 3 3 7 3 11, এভাবে যে 16টা নমুনা পেলাম, এই প্রত্যেকটা নমুনার গড় বের করতে হবে। কী বের করতে হবে? গড়। অর্থাৎ যেমন 3 3 কত হয়? 6, তাহলে এইটার গড় হচ্ছে, সংখ্যা যেহেতু দুইটা, 3। এভাবে প্রত্যেকটা নমুনার গড় বের করে 3 7, এখানে কত হচ্ছে? 10, তার মানে 10 এর 2 দিয়ে ভাগ করলে হয় 5। এবার 3 11 কত হয়? 14, এখানে 2 দিয়ে ভাগ করলে হয় 7। এভাবে 16টা নমুনার জন্য 16টা গড় বের হবে। কী বের হবে? 16টা গড় হবে। এই যে, তার মানে কোনো সমগ্রক হতে যতগুলো নমুনা নেওয়া যায়, এই সবগুলো নমুনার যে গড়, সেই গড়কে যদি আমরা সাজাই তখন সেটাকে বলা হয় নমুনায়ন, গড়ের নমুনায়ন বিন্যাস। অর্থাৎ একটি সমগ্রক হতে প্রাপ্ত সম্ভাব্য সকল নমুনার গড়ের যেই পরামিতিগুলো নিয়ে যেই বিন্যাস হয়। এখন আমি এখানে 16টা নমুনার জন্য 16টা গড় পাবো। এই 16টা গড়ের আবার আর একটা গড় পাবো, সেই গড়কে বলা হবে, অর্থাৎ সবগুলো গড় নমুনার একটি সমগ্রকের
প্রাপ্ত সম্ভাব্য সকল নমুনার গড়ের যে বিন্যাস সেটাকে বলা হয় গড়ের নমুনায়ন বিন্যাস। তো গড়ের নমুনায়ন বিন্যাস যখন আমরা বের করব সেটার আবার গড় বের করব, সেটা বলা হয় নমুনায়ন বিন্যাসের গড়। এভাবে আমরা যখন নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান বের করব তখন সেটাকে বলা হবে নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান, নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান। তাহলে নমুনায়ন বিন্যাস বোঝা গেল। নমুনায়ন বিন্যাস হচ্ছে একটি সমগ্র করতে অনেকগুলো নমুনা পাওয়া যাবে, সেই নমুনাগুলো থেকে যেই গড় বের হবে, যেই পরিমিত ব্যবধান বের হবে, এগুলোর যেই বিন্যাস সেটা হবে নমুনায়ন বিন্যাসের গড়ের গড়, নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধানের পরিমিত ব্যবধান। এভাবে তো আমি তো সূত্র আমি অলরেডি দেখে দিয়েছি। সমগ্রকের গড়ের যে সূত্র, সমগ্রকের গড়ের নমুনার যেই গড় সেটাকে আমরা এক্স বার দ্বারা চিহ্নিত করি, ঠিক না? এক্স বার দ্বারা চিহ্নিত করি। তাহলে আমি যদি নমুনার যে যতগুলো গড় আছে এই সবগুলো গড় যখন আমি যোগ করব প্লাস হচ্ছে ডিভাইডেড বাই এটার নমুনার সংখ্যা দ্বারা। যেমন এখানে সামেশন অফ এক্স বার মানে 16টা, এখানে 16টা নমুনার থেকে 16টা গড় বের হবে, 16টা গড় বের হবে, ঠিক না? 3, 7, 9 এভাবে 16টা গড় বের হবে। আর মোট নমুনা হচ্ছে 16টা, তাহলে এটারও আর একটা গড় বের হবে, সেইটা হচ্ছে গড়ের নমুনায়ন বিন্যাসের গড়। তেমনিভাবে আমি যদি গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান বের করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার কি এক্স বার থেকে, অর্থাৎ প্রত্যেকটা নমুনা থেকে আমি নমুনায়ন বিন্যাসের গড় বাদ দিব। এই এক্স যদি হয় আমার নমুনার গড় আর এক্স বার যদি হয় আমার নমুনায়ন বিন্যাসের গড়, তখন এইটার সামেশনের স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে আমি যেটা বের হব সেটা হচ্ছে ভেদাঙ্ক। কিসের ভেদাঙ্ক? নমুনার বিন্যাসের ভেদাঙ্ক। নমুনার বিন্যাসের ভেদাঙ্ক বের করব। তাহলে আমরা কি বের করব? গড়ের নমুনায়ন বিন্যাসের গড়, গড়ের নমুনায়ন বিন্যাসের গড়। এটা বের করার সূত্র কি? এটাকে আমরা লিখি মিউ এক্স বা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার। এখানে এই যে এক্স বার দিয়ে বোঝাচ্ছে একটি নমুনার গড়। তাহলে আমি সবগুলো নমুনার গড়ের যেই এক্সপেক্টেড ভ্যালুটাই মূলত হচ্ছে নমুনার গড় বা প্রত্যাশিত যেই মান, প্রত্যাশিত যেই ভ্যালু। কারণ আমি তো নমুনার যেই পরামিতিগুলো বের করব সেগুলো হচ্ছে আমরা এস্টিমেট করে বের করি, সেগুলো আমরা একজ্যাক্ট বের করতে পারি না। তাহলে সেটা হচ্ছে সামেশন অফ এক্স বার ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে এন। এখানে এন সামেশন অফ এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে 16। অর্থাৎ আমি ওই যে 16টা নমুনা থেকে যেই গড়গুলো পেয়েছিলাম সেই গড়গুলোকে আমরা সাম করব এবং সেই 16টা নমুনার সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নমুনায়ন বিন্যাসের গড়ের গড়, গড়ের নমুনায়ন বিন্যাসের গড়। নমুনায়ন বিন্যাসের যে গড়গুলো ছিল সেই গড়ের আবার গড় বের করতে হবে, সেটা হচ্ছে গড়ের নমুনায়ন বিন্যাসের গড়। তাহলে
তেমনিভাবে একইভাবে তোমরা এটা বাছাই করে নিও। অর্থাৎ 16টা নমুনার জন্য 16টা গড় বের করবা, সেই গড়গুলোর সাম করে সেটাকে আবার 16 দিয়ে ভাগ করলেই তোমরা গড়ের নমুনায়ন বিন্যাসের গড় পেয়ে যাবা। তেমনিভাবে 3 নম্বরে কী ছিল? গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক। 3 নম্বরে ছিল গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক, না? এই যে ভেদাঙ্ক জিনিসটা কিন্তু আমি এর আগে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। ভেদাঙ্ক যেটা, সেটাকে আমরা বলছিলাম ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স বা যেটাকে আমরা বলছিলাম সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার কীভাবে বের করে সেটা কিন্তু আমি এর আগে দেখিয়ে দিয়েছি। তাহলে এই সিগমা স্কোয়ার যে বের করব, সিগমা স্কোয়ার যে বের করব সেটা কিসের? সেটা এই শুধু যদি আমি সিগমা স্কোয়ার লিখি তাহলে সেটা দ্বারা বোঝাবে সমগ্রকের ভেদাঙ্ক। আর যদি আমি নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে এক্স বার দিয়ে দিই তাহলে বোঝাবে যে এটা হচ্ছে নমুনায়ন বিন্যাসের গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক। বুঝা গেছে? এক্স বার যদি আমি না দিই তাহলে হয়ে যাবে সমগ্রকের ভেদাঙ্ক। আর যদি নিচে আমি এক্স বারটা দিই তাহলে বোঝাবে গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক। ঠিক, তাহলে সূত্রটা কি হবে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভ্যারিয়েন্স অফ এক্স বার। বি দিয়ে বোঝাচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স মানে হচ্ছে ভেদাঙ্ক। ঠিক আছে, ভেদাঙ্ক। তাহলে এটা কি? এটা হচ্ছে সামেশন অফ এক্স বার মাইনাস মিউ এক্স বার, মিউ এক্স বার তার হলো হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। ডিভাইডেড বাই এটা লার্জ এন হবে না, এটা হবে স্মল এন। স্মল এনের ভ্যালু এখানে 16। তাহলে এই সূত্রটা বোঝা গেল। এইটা কিন্তু কি এক্স বার আই, এই এক্স বারটা হচ্ছে কিন্তু নমুনার গড়। নমুনার গড় তার মানে আমি যদি 16টা নমুনা পেয়েছি আমি, তাহলে মানে এখানে এক্স বার দ্বারা 16টা নমুনার গড় বোঝাবেন না। আর এই মিউ এক্স বার হচ্ছে ওই 16টা নমুনার গড় করে আমরা যে যোগ করে যেই গড়টা পেয়েছিলাম সেটা হচ্ছে নমুনা বিন্যাসের গড়। এটা হচ্ছে নমুনা বিন্যাসের গড়, আর এটা হচ্ছে শুধু নমুনার গড়। তার মানে এই এক্স আই দিয়ে এক্স আই বার দ্বারা বোঝাবে 16টা নমুনার গড়। অর্থাৎ 16টা তথ্য হবে এক্স আই, এক্স বার আই মানে এখানে প্রত্যেক ওই আগে যেভাবে বুঝিয়েছিলাম। আর এইটা হবে 16টা নমুনার জন্য আমরা যে 16টা গড় বের করেছিলাম সেই গড়গুলো যোগ করে 16 দিয়ে ভাগ করে যেই গড়টা পেয়েছিলাম। অর্থাৎ এই যে এখানে যেটা পেয়েছিলাম সামেশন অফ এক্স বার ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ এক্স বার। বোঝা গেছে? এইটা হচ্ছে এইটা, অর্থাৎ নমুনাগুলোর গড়ের যোগফল করে 16 দিয়ে ভাগ দিয়ে যেই গড়টা পেয়েছিল এইটা হচ্ছে গড়ের নমুনায়ন বিন্যাসের গড়। এইটা বাদ দিতে হবে প্রত্যেকটা নমুনার গড় থেকে, এরপরে স্কোয়ার করে সাম করে এরপরে 16 দিয়ে ভাগ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে নমুনা গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক। তো আজকে এ পর্যন্তই থাক। তোমরা এগুলো বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এই লেকচারে, আসলে যেহেতু তোমরা সরাসরি আমাদের সামনে নেই এজন্য তোমরা সরাসরি প্রশ্ন করতে পারোনি, কমেন্টস করেছো অনেকে হয়তো। আসলে তোমাদের সাথে সম্পৃক্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। এই প্র্যাকটিসগুলো যদি তোমরা বাসায় নিয়মিত করতে থাকো এবং আমাদেরকে যদি তোমরা জানাতে থাকো যে আমাদের এই বিষয়গুলো প্রবলেম বা এই জিনিসগুলো আমরা বুঝতেছি না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসটি আমরা যেন আবার করতে পারি সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি যেন আমরা সুস্থ থাকি, সবল থাকি এবং আমরা এবং আরও আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি যেন এই মহামারী করোনা অতি দ্রুত চলে যাক, আমাদের স্বাভাবিক জীবন ফিরে আসুক, আমরা যেন আমাদের স্বাচ্ছন্দ্য জীবনে আবার অভ্যস্ত হয়ে উঠতে পারি।
পরম করুণা সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা রাখি। তোমরা বাসায় বসে রেগুলার পড়াশোনা করো, নিজেদের সাথে যদি গ্রুপ ওয়ার্ক করে ফেসবুকে এখন জুম অ্যাপস আছে, এই জুম অ্যাপসটি তোমরা যদি ডাউনলোড করে তোমরা ইনস্টল করে নাও, তোমাদের বন্ধুবান্ধবদের সাথে তোমরা এগুলো শেয়ার করতে পারবা। আরেকটি কথা, সেটি হচ্ছে এই ক্লাসটি দ্বারা শুধু সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের তোমরা যারা আছো তোমরাই শুধু উপকৃত হবে তা না, সারা দেশে যারা এই অর্থনীতি কোর্সের সাথে জড়িত তারাও যেন এটি দেখার সুযোগ পায়। এজন্য তোমরা এই ক্লাসটি বেশি বেশি শেয়ার করো, কমেন্টস করো, তোমরা বেশি বেশি দেখো, তাহলে আমাদের এটি আরও প্রচার হবে এবং আমাদের কলেজের এই বিষয়টি এটি আরও সবল হবে। তো এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।